ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 18.3-এর 8 থেকে শুরু করে 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 8-এর অঙ্কগুলো কি আছে? ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি। এখানে কয়টা অঙ্ক আছে? 10টা। এই 10টা অঙ্কের বাইরেও আমি তোমাদের কিছু অঙ্ক শেখাবো যাতে তোমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে কোনো সমস্যা না হয়। বুঝলে? তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে কোনো সমস্যা থাকবে না। তো দেখো, তোমাদের প্রথমে জানতে হবে একের বর্গ মানে হচ্ছে 1 গুণ 1 মানে 1। দুইয়ের বর্গ হচ্ছে 2 গুণ 2 4। তিনের বর্গ হচ্ছে 3 গুণ 3 9। চারের বর্গ হচ্ছে 4 গুণ 4 16। পাঁচের বর্গ হচ্ছে 5 গুণ 5 25। ছয়ের বর্গ হচ্ছে 6 গুণ 6 36। সাতের বর্গ হচ্ছে 7 গুণ 7 49। আটের বর্গ হচ্ছে 8 গুণ 8 64। নয়ের বর্গ হচ্ছে 9 গুণ 9 81। আর 10-এর বর্গ হচ্ছে 10 গুণ 10 কত? 100। এটা তোমাদের প্রথমে জানতে হবে। বুঝলে? এবার দেখো 1 নম্বর অঙ্কটা কি আছে? 2 5 6। তো প্রথমে এভাবে দাগ দেবে। এবার কি করবে? ডান দিক থেকে জোড়া নেবে। জোড়া নেওয়ার পর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে ভাগ করবে। এবার তোমরা যেভাবে ভাগ করো 2 অক্ষ 2, এরকম কিন্তু করা যাবে না। এখানে বর্গ সংখ্যা দিয়ে সবসময় করতে হবে। দেখো, 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4। তো 2-এর বর্গ দিয়ে করলে কিন্তু বেশি হয়ে যাবে, তাই 1-এর বর্গ দিয়ে করতে হবে ভাগটা। 1 অক্ষ 1, বিয়োগ করলে 1। এবার কিন্তু জোড়া নামাতে হবে, ঠিক আছে? এবার এখানে একটা দাগ দেবে। বুঝলে? এবার এখানে যে সংখ্যাটা থাকবে না, সেই সংখ্যাটার সাথে 2 গুণ করে এখানে বসাবে। মানে এই সংখ্যাটার দ্বিগুণ এখানে বসাতে হবে। তো 1-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কি হবে? 2 হবে, এখানে 2 বসাবো। এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে 156 আসে। এবার এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা কত বসবে? দেখো, 156 এককের ঘরে কি আছে? 6। তো কোন সংখ্যার বর্গ করলে এককের ঘরে 6 পাওয়া যায়? 4-এর বর্গ করলে এককের ঘরে 6 পাওয়া যায়। দেখো, 4 4 16, এককের ঘরে 6। আর 6-এর বর্গ করলে এককের ঘরে 6 পাওয়া যায়। তো এখানে হয় 4 বসবে, নয়তো 6 বসবে, এর বাইরে কিন্তু কোনো সংখ্যা বসবে না। এবার কথা হচ্ছে, এখানে যদি আমি 4 বসাই তাহলে কত হবে জানো তো? 4 বসালে হবে 4 4 16, 4 2 8 9 96। তাহলে নিশ্চয়ই এখানে 6 বসবে, 6 বসবে। তাহলে কত হবে? 156। দেখো, এখানে 6 বসার, এখানে 2 ছিল, তো এখানে 6 বসলে 26 হবে, এবং যেটা বসাবে সেটা দিয়ে গুণ করবে। 6 6 36, হাতে 3, 6 2 12 আর 3 15, 156 মিলে গেল। তাহলে তোমরা এভাবে লিখে নেবে যে সুতরাং 256 এর বর্গমূল কত? 16। বুঝলে? আচ্ছা, এবার 2 নম্বরটা কি আছে? 5 2 9। এভাবে দাগ দেবে, ঠিক আছে? তো এভাবে দাগ দেবে। দাগ দেওয়ার পর জোড়া সংখ্যা নেবে ডান দিক থেকে। জোড়া নেওয়ার পর যেটা থাকবে সেটাকে ভাগ করবে। তো যখন 3টা সংখ্যা থাকবে তখন ডান দিক থেকে জোড়া নেওয়ার পর তো একটা সংখ্যাই থাকবে, তাই না? কত আছে? 5। তাহলে দেখো, 1-এর বর্গ কত? 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9। তাহলে 3-এর বর্গ 9, এখানে 9 বসালে বেশি হয়ে যাবে, কারণ এখানে কত আছে? 5 আছে, তাই না? তাহলে এখানে আমাকে কি করতে হবে? 2-এর বর্গ, অর্থাৎ 2 গুণ 2, ঠিক আছে? এখানে 2 দিয়ে গুণ করতে হবে। 2 2 4। বুঝলে? এবার কি করব? বিয়োগ করব।
কত আসবে 1। এবার এই জোড়াটা নামাবো, এখানে সবসময় জোড়া জোড়া নামাবে, কেমন। এবার এখানে যে সংখ্যাটা তোমরা বসাবে সেই সংখ্যাটার দ্বিগুণ এখানে বসাবে। দ্বিগুণ মানে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে যেটা হবে, তো 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, 4। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এটা মিলে যায়, 129 মিলে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কত বসবে। দেখো এখানে এককের ঘরে কত আছে, 9। তো একমাত্র 7-এর বর্গ করলে কি হয়, 7 7 49। আর 3-এর বর্গ করলে 3 3 9। তো একমাত্র 7-এর বর্গ যখন আমরা করব তখন কিন্তু এককের ঘরে 9 পাবো, আর 3-এর বর্গতে এককের ঘরে 9 পাবো। এখানে হয় 7 বসবে, নয়তো 3 বসবে, এর বাইরে কিছু বসবে না, কারণ এককের ঘরে 9 আছে। এবার লক্ষ্য করো, এখানে যদি আমি 7 বসাই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। এখানে যদি আমি 7 বসাই তাহলে কত হবে, 47 হবে। 7 বসালে 7 দিয়ে গুণ করতে হবে, 49 হাতে 4, 4 7 28 4 32, বেশি হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এখানে 3 বসবে, 3 বসবে। 3 বসলে এখানে কত হলো, 43 হলো। 43কে 3 দিয়ে গুণ করতে হবে, তাই না। 3 3 9, 3 12। যে সংখ্যাটা বসাবে সেটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3 বসালে 3-এর বর্গ বসবে, 4 বসালে 4-এর বর্গ, তাই না। তো 3 বসানোর পর 43 হলো, 43কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 129। বুঝলে। তাহলে আমি কি পেলাম, 529-এর বর্গমূল পেলাম কত, 23 পেলাম। বুঝলে। 3 নম্বর অঙ্কটা কি আছে, 625, তাই না। তো 625 জোড়া নেব, জোড়া নেওয়ার পর কি আছে, 6। তো 2-এর বর্গ কত, 2-এর বর্গ 4, আর 3-এর বর্গ কত, 3-এর বর্গ 9। তো 9 বেশি হচ্ছে, এখানে 6 আছে, তাহলে 2-এর বর্গ দিয়ে গুণ করব, তাহলে কত হবে, 4। বুঝলে। এবার বিয়োগ করব 2, তারপরে এখানে কিন্তু জোড়া নামাতে হবে, জোড়ায় জোড়ায় নামাতে হবে। এবার এভাবে দাগ দেবে, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার দ্বিগুণ এখানে বসাবে। তো 2-এর দ্বিগুণ কত, 4, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করবে, 4। এবার এখানে কত আছে দেখো তো, এককের ঘরে 5, একমাত্র 5-এর বর্গ করলেই কিন্তু আমরা এককের ঘরে 5 পাই, 5 5 25। তাছাড়া কোনো সংখ্যার বর্গ করলে কিন্তু আমরা এককের ঘরে 5 পাই না, পাই না। দেখো এখানে, এই যে এখানে কোথাও এককের ঘরে 5 আছে, কোথাও নেই, শুধু 5-এর বর্গের এখানে এককের ঘরে 5 আছে, তাই না। সেটাই। তো যখন তোমরা এককের ঘরে 5 দেখবে তখন তোমরা চোখ বন্ধ করে 5 বসাবে, তাহলে এখানে 5 বসবে। তো 5 বসানোর পর কত হলো, 45 হলো। তো যেটা বসাবে সেটা দিয়ে গুণ করবে, তাহলে 45কে আমি যদি 45 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করি, তাহলে 5 5 25, 4 5 20, 2 22, 225 মিলে গেল। তাহলে এখানে 5 225। তো আমি বলতে পারি যে 625-এর বর্গমূল কত, 25। এটা কিন্তু ভাগফল, বুঝলে এটা। এবার 4 নম্বরটা কি আছে, 784। এভাবে দাগ দেবে, ডান দিক থেকে জোড়া নেবে, কত আছে, 7। তো 2-এর বর্গ কত, 4, 3-এর বর্গ কত, 9। তো 3-এর বর্গ বেশি হয়ে যাবে, তাহলে 2-এর বর্গ দিয়ে গুণ করতে হবে, 2 2 4। এখানে বিয়োগ করলে কত আসবে, 3। তারপর জোড়াটা নামাবে, একটা দাগ দেবে, এই সংখ্যাটার দ্বিগুণ এখানে বসাবে। তো 2-এর দ্বিগুণ কত হবে, 4। এবার দেখো এখানে এককের ঘরে কত আছে, 4, তাই না। তো এককের ঘরে 4 পাওয়া যায়, কার কার বর্গ করলে, 2-এর বর্গ মানে 2 2 4, আর 8 8 8 64, এককের ঘরে 4। তো এখানে হয় 2 বসবে, নয়তো 8 বসবে, এর বাইরে কিন্তু অন্য কিছু বসবে না। দেখো এখানে যদি 2 বসাই তাহলে কিন্তু ছোট হবে, 384 মিলবে না। বুঝলে। এখানে 2 বসালে 42 হবে, এবং 2 দিয়ে গুণ করতে হবে, 84 হচ্ছে, মিলবে না। তাহলে নিশ্চয়ই এখানে কি বসবে, 8 বসবে, কেমন। এখানে 4-এর পাশে যদি 8 বসে তাহলে 8 দিয়ে গুণ করব, 8 8 64, 4 হাতে 6, 4 32, 6 38, মিলে গেল। তাহলে 8 8 384। তাহলে আমি বলতে পারি যে 784 এর বর্গমূল কত বন্ধুরা, 28। বুঝলে।
এবার 5 নম্বর অঙ্কটা দেখো, 1024। দেখো এই অঙ্কটা 4 সংখ্যার, তাই না? এখানে 4টা সংখ্যা আছে। এর আগের অঙ্কগুলো তোমরা 3টা সংখ্যার করলে, এটা 4টা সংখ্যার। তো যখন 4টা সংখ্যা থাকবে তখন তো জোড়ায় জোড়ায় থাকবে, ডান দিক থেকে জোড়া নেওয়ার পরেও কিন্তু একটা জোড়া থাকবে। কেমন? কত? 10। 3-এর বর্গ কত? 9। 4-এর বর্গ কত? 16। বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3-এর বর্গ হবে এখানে, 3 তিরিকা 9 বসবে। কত আসবে এখানে? 1। এবার এই জোড়াটা নামাবে। এবার এখানে যে সংখ্যাটা তোমরা বসাবে তার দ্বিগুণ এখানে বসাবে। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা, 6। এবার এখানে কত আছে? 4। তো এককের ঘরে 4 পাই আমরা কার কার বর্গ করলে? 2-এর বর্গ আর 8-এর বর্গ আর এটা 64। দেখো এককের ঘরে 4 আছে, তো এখানে হয় 2 বসবে, নয়তো 8 বসবে। 8 বসলে তো বেশি হয়ে যাবে, কারণ এখানে 8 বসালে 68, 68কে আমি 8 দিয়ে যদি গুণ করি, আর এটা 64, হাতে 6, 6টা 48, আর 6 কত হয়? 54। বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, তাই না? আর এটা 64, 4 হাতে 6, 6টা 48, তাহলে এখানে 2 বসবে, কত হবে? 124। তাহলে আমি বলতে পারি যে 1024-এর বর্গমূল কত? 32। কেমন? এবার 6 নম্বরটা দেখো কি আছে, 1225, তাই না? আচ্ছা, এবার কি করব, এভাবে দাগ টানবো, ডান দিক থেকে জোড়া জোড়া। 4টা সংখ্যা থাকলে জোড়ায় জোড়ায় থাকবে। কত আছে? 12। 3 তিরিকা 9, 4 4-এ কত হয়? 16। 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 তিরিকা 9 হবে, এখানে 9 বসবে। বিয়োগ করব, 9 থেকে 12 কত হবে? 3। এবার এখানে পরের জোড়াটা নামবে, 325। এবার এখানে দাগ দেব একটা, এই সংখ্যাটার দ্বিগুণ বসাবো, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে 6 হবে। তোমাদের কি বলছি, এককের ঘরে যখন 5 দেখবে তখন ঠিক 5 বসবে, 5। কেমন? মানে ব্যাপারটা হচ্ছে কেন 5 বসবে, কারণ একমাত্র 5-এর বর্গ করলেই কিন্তু এককের ঘরে 5 পাওয়া যায়, তাই না? অন্য কোনো সংখ্যার বর্গ করলে তো আমরা এককের ঘরে 5 পাবো না। তো এককের ঘরে 5 না পেলে তো এটা মিলবে না। মিলবে? মিলবে না। দেখো এখানে 5 বসানোর পর কত হলো? 65। যেটা বসাবে সেটা দিয়ে গুণ করবে। কেমন? 25, 5 6 30 দিয়ে 32, মিলে গেল। তাহলে আমি বলতে পারি যে সুতরাং 1225 এর বর্গমূল কত? 35। কেমন? এবার 7 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 961। 961, ডান দিক থেকে জোড়া নেওয়ার পর একটাই থাকবে এখানে, তাই না? 3টা সংখ্যা থাকলে একটাই থাকবে। তো 9 আছে, 3 তিরিকা 9, এই জোড়াটা নামাবো। এবার এইভাবে একটা দাগ দেব, এই সংখ্যাটার দ্বিগুণ এখানে বসাবো, তাই না? এবার এখানে কত বসালে এটা মিলবে? দেখো 1-এর বর্গ হচ্ছে 1 গুণ 1, তাই না? 1 গুণ 1 মানে 1, আর 9-এর বর্গ হচ্ছে 9 গুণ 9 মানে 81। তার মানে 1-এর বর্গ আর 9-এর বর্গ করলে আমরা এককের ঘরে 1 পাবো। তো এখানে 9 বসালে তো 61 মিলবে না, তাহলে এখানে কত বসাতে হবে বলো তো? এখানে 1 বসাতে হবে, কারণ এখানে যদি আমি 1 বসাই তাহলে 1 দিয়েই গুণ হবে, তাই না? 61 মিলে যাবে। বুঝলে? তো আমি বলতে পারি যে 961 এর বর্গমূল কত? 31। কেমন? এবার 8 নম্বরটা দেখো, 841। জোড়া জোড়া নেওয়ার পর 8 থাকছে, তাই না? তো 2 দুগুণা 4, 3 তিরিকা 9, 9 বেশি হচ্ছে, তাহলে এটা হবে 2 দুগুণা 4 হবে। বিয়োগ করব 4, এবার পরের জোড়াটা নামাবো।
এই সংখ্যাটার দ্বিগুণ এখানে বসাবো 4। এককের ঘরে কত আছে? এখানে 1 আছে। তাহলে কার কার বর্গ করলে এককের ঘরে 1 আছে? 1-এর বর্গ 1 আর 9-এর বর্গ 81, এককের ঘরে 1। হয় এখানে 1 বসবে নয়তো 9 বসবে। কেমন? 1 বসলে তো 41 হবে, 1 বসালে 41 হবে এবং 41কে 1 দিয়ে গুণ করলে 41ই হবে, তাই না? এখানে 9 বসবে, 1 বসালে এটা মিলবে না, 9 বসালে এটা কত হবে? 441। বুঝলে? দেখো 4 ছিল, 9 বসালে 49 হবে, যেটা বসাবে সেটা দিয়ে গুণ করবে। 9 লং 81, 81-র 1 হাতে 8, 4 লং 36 আর 8 কত হয়? 44, 441। কেমন? তাহলে আমি বলতে পারি যে সুতরাং 841 এর বর্গমূল কত? 29। কেমন? এবার 9 নম্বরটা দেখো কি আছে? 900 জোড়া নেওয়ার পর যেটা থাকবে সেটা কত থাকলো? 9 থাকলো। তো 3 তিরিকা 9 মিলে গেল। এবার একটা দাগ দেবো, এই জোড়াটা নামাবো, শূন্যের জোড়া। 3-এর দ্বিগুণ কত হয়? 6। তো এখানে শূন্য আছে, তো দেখো 6-এর পাশে যদি আমি শূন্য বসাই, এখানে যদি আমি শূন্য বসাই তাহলে 60 হবে। আর তোমরা তো জানো যেটা বসাবে সেটা দিয়েই তো গুণ করবে, তাই না? তাহলে কত হবে? শূন্য হবে। তার মানে এখানে শূন্য বসবে। কেমন? শূন্য। তো যখন তোমরা শূন্য দেখবে তখন কি বসবে? শূন্য বসবে, শূন্য বসাবে তখন। তো 900-র বর্গমূল কত পেলাম? 30। দেখো তোমাদের এরকম আরেকটা দেখাচ্ছি, যেমন ধরে নাও এরকম আছে 1600, এরকম জোড়া 16, 4-4-এ 16, এই যে শূন্য নামাবো। 4-এর দ্বিগুণ কত? 8। তাহলে এখানে শূন্য আছে, শূন্য বসাবে, কারণ যেটা বসাবো সেটা দিয়েই তো গুণ করব। কত? শূন্য আসবে না? ঠিক, যখন শূন্যের জোড়া থাকবে তখন শূন্য বসাবে। তাহলে 1600-র বর্গমূল কত? 40। কেমন? বুঝলে? তো তোমাদের আরেকটা দেখাচ্ছি, দেখো 8100 জোড়া 9 লং 81, 00। তাহলে এখানে 9-এর দ্বিগুণ কত হবে? 18, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তাহলে এখানে কত? শূন্য। তাহলে এখানে শূন্য বসাবে। কেমন? কারণ এখানে যদি আমি শূন্য বসাই তাহলে শূন্য দিয়ে গুণ করতে হবে, তাই না? শূন্য আসবে। তাহলে 8100-র বর্গমূল কত পেলাম? 8100-র বর্গমূল হচ্ছে 90। কেমন? এবার 10 নম্বর অঙ্কটা দেখো কি আছে? 1764 জোড়া তাহলে কত হবে? 4-4-এ 16 হবে 1। এবার এখান থেকে জোড়াটা নামবে, তাই না? এবার এভাবে একটা দাগ দেবে। 4-এর দ্বিগুণ কত? 8। তাহলে এখানে কত আছে? এককের ঘরে 4। তাহলে 2-এর বর্গ এককের ঘরে 4 হয়, আর 8-এর বর্গ 8 8 64 এককের ঘরে 4 হয়, তাই না? তো এখানে হয় 2 বসবে না তো 8 বসবে। 8 বসলে তো অনেক বেশি হয়ে যাবে, তাহলে এখানে 2 বসবে। 2 বসলে 82 হবে, 82কে 2 দিয়ে গুণ করে দেখো, মিলে যাবে। কেমন? তাহলে 1764 এর বর্গমূল কত পেলাম? এর বর্গমূল পেলাম 42। বুঝলে? এবার 9-এর অঙ্কগুলো কি আছে? বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। দেখো 9-এর এ নাম্বারটা কি আছে? 784। খুব মন দিয়ে দেখবে, কেমন? তো এখানে এককের ঘরে কত আছে? 4 আছে। তো কোন কোন সংখ্যার বর্গ করলে আমরা এককের ঘরে 4 পাই? 2-এর বর্গ আর 8-এর বর্গ, 8 8 64। আর কিন্তু কোনো সংখ্যার আমরা এককের ঘরে 4 পাই না। তো এই সংখ্যাটার যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূলের এককের ঘরে হয় 2 থাকবে নয়তো 8 থাকবে। বুঝলে? তো এখানে আমরা লিখতে পারি যে এককের ঘরের অঙ্ক হতে পারে
এককের ঘরের অঙ্ক হতে পারে, কে কে হতে পারে? 2 হতে পারে আর 8 হতে পারে। এবার এখানে কয়টা সংখ্যা আছে? 3টা। যখন আমরা 3টা সংখ্যার বর্গমূল করব তখন বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে বলো তো? 2 অঙ্কের সংখ্যা হবে। এর আগে তো আমরা করলাম, ঠিক আছে? তো যত জোড়া থাকবে বর্গমূল তত অঙ্কের সংখ্যা হবে। যেমন এখানে কি আছে? 7 8 4 জোড়া, আর 7-এর সামনে কিছু নেই, একটা 0 দিচ্ছি, দেখো জোড়া, 1 জোড়া 2 জোড়া। বুঝলে? যত জোড়া থাকবে বর্গমূল ঠিক তত অঙ্কেরই হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি যে বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে? লিখব যে বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে, 2 অঙ্কের সংখ্যা হবে। এই অঙ্কগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ অঙ্ক আসে। কেমন? বি নম্বরটা কি আছে? 3 6 7 5। দেখো এককের ঘরে 5 আছে, তাহলে 5 গুণ 5, 5 5 25, 5-এর বর্গ করলে কিন্তু আমরা এককের ঘরে 5 পাই। তাছাড়া কোনো সংখ্যার বর্গ করলে কিন্তু আমরা এককের ঘরে 5 পাই না। তো 3675 যে আমরা বর্গমূলটা পাবো, সেই বর্গমূলের কিন্তু এককের ঘরে 5 থাকবে। কেমন? তাহলে এখানে লিখে দেব যে এককের ঘরের অঙ্ক হবে কত হবে? 5 হবে। আর বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে? এখানে যেহেতু 4টা সংখ্যা আছে, তাহলে 1 জোড়া 2 জোড়া, তাহলে বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে। 4টা সংখ্যার বর্গমূল করলে 2 অঙ্কের হবে, 3টা সংখ্যারও করলেও 2 অঙ্কের হবে। আর যখন 6টা সংখ্যার করব তখন 3 অঙ্কের হবে। কেমন? তো 2 জোড়া যেহেতু, তাহলে 2 অঙ্কের সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি যে বর্গমূল কি 2 অঙ্কের সংখ্যা হবে, অঙ্কের সংখ্যা হবে। বুঝলে? এবার সি নম্বরটা কি আছে? 1 6 0 0 0 0। দেখো এখানে যেহেতু এককের ঘরে 0 আছে, তাহলে এই যে এই সংখ্যাটা যে আছে 1,60,000, এই সংখ্যাটার বর্গমূল করলে সেই বর্গমূল সংখ্যার এককের ঘরে আমরা 0 পাবো। যেমন ধরে নাও 100। দেখো 100-র বর্গমূল কত? 10। দেখো এককের ঘরে 0 আছে, তাই না? তো যখন শূন্য থাকবে, মানে যে সংখ্যার এককের ঘরে শূন্য থাকবে, সেই সংখ্যার বর্গমূল করলে সেই বর্গমূলের এককের ঘরে আমরা 0 পাবো। তা আমি লিখতে পারি যে এককের ঘরের অঙ্ক হবে কি হবে? 0 হবে, তাই না? আর বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে? এখানে কয় জোড়া আছে? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া সংখ্যা আছে, তাহলে বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে। তাহলে বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে। কেমন? এবার তোমাদের ডি নম্বর অঙ্কটা কি আছে? 1 2 2 5। তো দেখো এই সংখ্যাটা যদি আমি বর্গমূল করি তাহলে এককের ঘরে কত পাবো? 5 পাবো, কারণ যেহেতু এখানে এককের ঘরে 5 আছে, তাই না? এই যে 5-এর বর্গ করলে আমরা এককের ঘরে 5 পাই। তাহলে এই সংখ্যাটার এককের ঘরে কি হবে? মানে এই সংখ্যাটার বর্গমূল করলে সেই বর্গমূলের এককের ঘরে 5 থাকবে। তোমাদের তো বলেই আসছি তখন থেকে। আর বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে? কয় জোড়া আছে? 2 জোড়া সংখ্যা আছে, তাই বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে। তোমরা লিখে নেবে আগের মতো করে, তাই না? 3 নম্বরটা কি আছে? 2 4 0 1, 2 4 0 1। তো এখানে কি আছে? 1 আছে, তাহলে আমরা 1-এর বর্গ করলে এককের ঘরে 1 পাই,
আর 9-এর বর্গ করলে আমরা এককের ঘরে 1 পাই, 9 লং 81। আর কিন্তু কোনো সংখ্যার বর্গ করলে আমরা এককের ঘরে কিন্তু 1 পাই না। তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার বর্গমূল করলে যে বর্গমূল পাবো, সেই বর্গমূলের এককের ঘরে হয় 1 থাকবে, নয়তো 9 থাকবে। হয় 1 থাকবে, নয়তো 9 থাকবে। বুঝলে? তাহলে তোমরা লিখে নেবে। আর এবার বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে? এখানে কয় জোড়া আছে? 2 জোড়া। তাই বর্গমূল কিন্তু এখানে 2 অঙ্কের সংখ্যা হবে। তো তোমরা এখানে লিখে নেবে যে এককের ঘরের সংখ্যা হতে পারে, কে কে হতে পারে? এককের ঘরের সংখ্যা 1 হতে পারে আর 9 হতে পারে। বুঝলে? আচ্ছা, এটা তোমাদের আমি বর্গমূল করে দেখাচ্ছি। দেখো, জোড়া জোড়া কত আছে? 24। তাহলে 4 4 16 আর 5 5 25। 25 বেশি হচ্ছে, তাহলে 4 4 কত হবে? 16। 6 থেকে 14 8 0 1। এই সংখ্যাটার দ্বিগুণ এখানে বসাতে হয়। 4-এর দ্বিগুণ কত? 8। এখানে 1 আছে, তাহলে এখানে হয় 1 বসবে, নয়তো 9 বসবে। 1 বসলে তো মিলবে না, 1 বসলে তো 81 হবে, 9 বসবে। 9 লং 81, 1 হাতে 8, 8 লং 72, 8 80। দেখো এখানে বর্গমূল কত পেলাম? 2401-এর বর্গমূল পেলাম 49, তাই না? তাহলে এককের ঘরে দেখো 9 পেলাম। বুঝলে? আর বর্গমূলটা পেলাম কত? 2 অঙ্কের সংখ্যা পেলাম। তো যখন 4টা সংখ্যা থাকবে আর 3টা সংখ্যা থাকবে, মানে যখন আমি 4টা বা 3টা সংখ্যার বর্গমূল নির্ণয় করব, তখন বর্গমূলটা 2 অঙ্কের সংখ্যা হবে। বুঝলে? আর যখন 6টা সংখ্যার বর্গমূল করব, তখন বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে। তো এখানে তোমরা লিখে নেবে যে বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে। কেমন? এবার তোমাদের এফ নম্বরটা কি আছে? 10201 এটা আছে, তাই না? আচ্ছা, এখানে দেখো এককের ঘরে 1 আছে। তাহলে ওই যে তোমাদের বললাম 1-এর বর্গ করলে এককের ঘরে 1 হয়, আর 9-এর বর্গ করলে এককের ঘরে 1 হয়। তাহলে এই সংখ্যাটার যে আমি বর্গমূল করব, সেই বর্গমূলের এককের ঘরে হয় 1 থাকবে, নয়তো 9 থাকবে। তাহলে লিখে নেব এভাবে যে এককের ঘরের অঙ্ক হতে পারে। এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? 1 আর 9 এটা হতে পারে। এবার এখানে বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে? বর্গমূল 1 জোড়া 2 জোড়া। দেখো 1-এর সামনে কিছু নেই, আমি একটা 0 ভেবে নিচ্ছি। তাহলে কত হচ্ছে? 3 জোড়া, তাই না? তাহলে 3 অঙ্কের সংখ্যা হবে। বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে। বুঝলে? আচ্ছা, এবার 10 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 5000-এর নিকটতম দুটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের বের করতে হবে। নিকটতম মানে কাছের, কাছের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তো মনে রাখবে এই 5000 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটার বর্গমূল কিন্তু পাওয়া যাবে না। তো এই 5000-এর নিকটতম কোন দুটো সংখ্যা আছে যারা পূর্ণবর্গ, সেটা বের করব। কেমন? তো 5000 জোড়া জোড়া, তাহলে 7 7 49 হবে, বিয়োগ করলে 1 আর দুটো শূন্য নামবে, তাই না? এবার দাগ দেব। 7-এর দ্বিগুণ কত? 14, তাই না? তো এবার দেখো এখানে কি আছে? 100 আছে। তো এখানে যদি আমি 1 বসাই, এখানে যদি আমি 1 বসাই, তাহলে কত হবে? 141 হবে। 1 বসালে 1 দিয়ে গুণ করতে হবে, 141 হবে। তার মানে 1 বসানো যাবে না। এখানে আমি কি করব? শূন্য বসায় দেবো। কেমন? শূন্য বসায় দেবো। এখানে শূন্য বসালে শূন্য দিয়ে গুণ করতে হবে, কত হবে? 0। তাহলে এখানে 3টা শূন্য লিখতে পারো, একটা শূন্য লিখতে পারো, যা ইচ্ছা তাই লিখতে পারো। তাহলে এটা কিন্তু 100ই থাকছে। বুঝলে? এটা কিন্তু 100ই থাকছে। কেমন? এবার এই যে কত পেলাম এখানে? 70, তাই তো?
তো 70 এর বর্গ, 70 এর বর্গ মানে কি 70 গুণ 70 মানে 4900। এই 4900 কিন্তু 5000-এর নিকটতম একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার 70 এর পরবর্তী সংখ্যা কত? 71। 71 এর বর্গ, 71 এর বর্গ মানে 71 গুণ 71। তো 71 গুণ 71 কত হবে? 5041। বুঝলে? তো দেখো এই 5000 যে সংখ্যাটা আছে, 5000-এর সামনে ঠিক আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4900, আর 5000-এর ঠিক পরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 5041। তার মানে 5000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা এই দুটাই হবে, তাই না? দেখো তো এখানে কত পেলাম? 70, তাই না? 70 এর বর্গ 4900, তাহলে 5000-এর সামনের মানে 5000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা 4900। এবার 71 এর বর্গ 5041। এবার তোমরা যদি 69 এর বর্গ করো, তাহলে 69 এর বর্গ যেটা হবে আর এখানে 71 এর বর্গ যেটা হবে, তার মধ্যে তোমরা দেখবে যে এরটা বেশি কাছে থাকবে। 5041 এটা বেশি কাছে থাকবে। কেমন? দেখো তোমরা যদি 69 এর বর্গ করো, তাহলে 69 এর বর্গ করলে কত হবে জানো? 4761। তাহলে বলো তো কে কাছে হচ্ছে 5000-এর কাছে? 5041 হচ্ছে না এটা হচ্ছে? অবশ্যই এটা হচ্ছে। তাহলে এবার আমরা লিখে নেব যে সুতরাং 5000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা একটা পেলাম 4900 ও 5041। কেমন? এবার আমি তোমাদের 11 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। কি আছে? দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7/9, সংখ্যাগুলি কি হবে হিসাব করো। তো এখানে লক্ষ্য করো, এই যে সংখ্যা, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যায়। এভাবেও করা যায়, বড় সংখ্যা ছোট সংখ্যা, বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা ভাগ ছোট সংখ্যা, এভাবেও করা যায়। বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, এভাবেও করা যায়। আবার আমি যে তোমাদের করাবো সেটা এক্স ধরে করাবো। বুঝলে? আমি তোমাদের এক্স ধরে করাবো, কারণ এক্স ধরে করলে অঙ্কটা খুব শর্টকাট হবে এবং খুব ইজি হবে। এখন তোমরা ভাবতে পারো ক্লাস 6-এর অঙ্কে এক্স, দেখো তোমাদের পরবর্তীতে কিন্তু এই অঙ্কগুলো এক্স ধরেই করতে হবে। যখন তোমরা ক্লাস 7-8-এ উঠবে তখন কিন্তু তোমাদের এক্স ধরেই করতে হবে। বুঝলে? তো আমি এই অঙ্কটা তোমাদের এক্স ধরেই করাবো। কেমন? তো প্রথমে আমি ধরে নেব যে ধরি ধনাত্মক পূর্ণ সংখ্যা দুটি, একটা এক্স আর একটা ওয়াই। কেমন? ধরি ধনাত্মক পূর্ণ সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এবার কি বলেছে? যে সংখ্যা দুটির গুণফল 1575। তাহলে এক্স গুণ ওয়াই, এই যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, তো এদের গুণফল 1575। এবার ভাগফল বলছে 9/7। ভাগফল আমি এভাবে লিখবো x/y, ভগ্নাংশে লেখা মানে ভাগ হিসাবে লেখা। কত? 9/7। বুঝলে? এবার দেখো, সুতরাং এক্স গুণ ওয়াই গুণ x/y মানে গুণফল গুণ ভাগফল, এই যে এটা আর এটা গুণ করব। তো এক্স গুণ ওয়াই কত? 1575, তারপর গুণ x/y কত? 9/7। এবার দেখো ওয়াই কেটে যাবে, তাহলে এক্স আর এক্স, যেমন 2 গুণ 2 আমরা 2-এর বর্গ লিখতে পারি, পারি কি পারি না? তো সেরকম যেমন 3 গুণ 3 আমি 3-এর বর্গ লিখতে পারি, তো সেই রকম এক্স গুণ এক্স আমি কি লিখতে পারি? এক্সের বর্গ। আর এখানে কাটাকাটি করলে কি হবে? 7 দুগুণা 14 থাকবে, 1 আর 7 17, 7 দুগুণা 14 থাকবে কত?
17 থেকে 14 গেলে 3 আর 5 35, 5 7 35, কত পেলাম 225 গুণ আর 9, গুণ করব না, হিসাবেই রাখবো। এবার তোমাদের বলি, তোমরা এভাবেও লিখতে পারো যে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, মানে এক্স ওয়াই না লিখে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান এটা, আর প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা সমান এটা। তারপর তোমরা লিখবে এই যে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা, এটা লিখবে। মানে এক্স আর ওয়াইয়ের জায়গায় তোমরা প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা ব্যবহার করতে পারো, বুঝলে? তো এই বাঁ পাশের বর্গ, ওখানেও কিন্তু বর্গ দাঁড়াবে। দ্বিতীয় সংখ্যা কেটে যাবে, থাকবে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যার বর্গ কিন্তু দাঁড়াবে। তো বাঁ পাশের বর্গ ডান পাশে গেলে কি হবে জানো? বর্গমূল হবে। এটা মনে রাখবে যে বাঁ পাশের বর্গ, দেখো এখানে আমি বর্গটা লিখি নাই, বাঁ পাশের বর্গ ডান পাশে গেলে কি হবে? বর্গমূল। এক্স সমান 225-এর বর্গমূল কত? 15, আর 9-এর বর্গমূল কত? 3, তাই না? বা এক্স সমান কত? 3 15 কত? 45, বুঝলে? তাহলে সুতরাং প্রথম সংখ্যাটা কত পেলাম? প্রথম সংখ্যাটি হবে 45 এবং দ্বিতীয় সংখ্যাটি হবে, দেখো দ্বিতীয় সংখ্যাটা আমি কিভাবে বের করব, দেখো এই যে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা কত আছে? 1575, তাই না? এই 1575কে আমি যদি প্রথম সংখ্যা যেটা পেলাম সেটা দিয়ে ভাগ করলে আমি দ্বিতীয় সংখ্যাটা পাবো, বুঝলে? তো 1575কে আমি ভাগ করব কত দিয়ে? 45। তোমরা এখান থেকেও বের করতে পারো, তারপর ভাগফল থেকেও বের করতে পারো। এবার 45 দিয়ে যদি আমরা 1575কে ভাগ করি তাহলে কত হবে জানো? 35 হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত পেলাম? 35, বুঝলে? আচ্ছা, এখানে ভাগ কেন করতে লাগলো? দেখো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা কত? 1575, বা এই যে প্রথম সংখ্যা কত পেলাম? 45 গুণ ওয়াই সমান 1575। ওয়াই সমান, দেখো এই যে 45 ওয়াইয়ের সাথে গুণে আসে, বাঁ দিকে আসলে ভাগ হবে, নিচে বসবে, এই জন্য গুণফলের সাথে এটা ভাগ হলো। কেমন? বুঝলে? তো তোমরা যদি এভাবে না করো, তোমরা কি করবে? প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা লিখে করবে। এবার এখানে আমি কি করেছি? ধরি ধনাত্মক পূর্ণ সংখ্যা দুটি এক্স ও ওয়াই, এখানে আমি এক্সটাকে বড় রাখবো আর ওয়াইটাকে ছোট রাখবো। কেমন? আর এখানে আমি একটা কথা লিখবো, এবং কথাটা লিখবো, তাহলে ভালো হবে। এবং, তো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা এটা, এবং প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা এটা। কেমন? এবার 12 নম্বর অঙ্কটা কি আছে? 202, একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এর স্টার অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? মানে এই যে স্টার জায়গায় কোন সংখ্যা থাকলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো দেখো, তো যেভাবে আছে সেভাবে আগে লিখি, 202 স্টার, ঠিক আছে? তো জোড়া জোড়া কত আছে? 20, তাহলে 5 5 25 বেশি হবে, তাহলে 4 4 16 হবে, 4। এবার 2 স্টার। এবার দেখো 4-এর দ্বিগুণ কত? 8, তাই না? এবার এখানে আমি যদি 5 বসাই, তাহলে 5 দিয়ে গুণ করব, 5 5 25, হাতে 2, 5 8 40, 2 42, কত পাচ্ছি? 425, ঠিক আছে? এবার তোমরা ভাবতে পারো যে এখানে 5 কেন আমি ভাবলাম যে এখানে 5 বসবে। দেখো এখানে 42 আছে না, এই 42কে দেখে তোমাদের মনে করতে হবে যে এখানে 5 বসবে। তো এখানে 5 কত হবে? 425। তাহলে তোমরা দেখতে পেলে যে এই স্টার চিহ্নের জায়গায় যদি 5 থাকে, যদি 5 থাকতো তাহলে সংখ্যাটা কি? পূর্ণবর্গ হতো। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং স্টার অঙ্কটি 5 হলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। এখানে 5 ছাড়া অন্য কোনো সংখ্যা বসলে কিন্তু পূর্ণবর্গ কখনোই হবে না, বুঝলে? তাহলে এখানে 5 থাকলে কার বর্গ হবে?
45 বর্গ হবে। তো আজ আমি তোমাদের কষে দেখি 18.3 অঙ্কগুলো সমাধান করে দেখালাম। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে।